Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. বহু প্রতীক্ষিত এসএলএসটির যে গেজেট সেটা পাবলিশড হয়েছে। দেখো এখানে ডেট দেওয়া আছে থার্সডে মে 29, 2025। গেজেট যা বলা আছে গেজেটে সেটা আমরা ইন ডিটেলে জানব। কয়েকদিন আগে আমি তোমাদের ইউটিউব ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব জুড়ে যারা বলছে যে আমার এই সোর্স রয়েছে, আমার ওই সোর্স রয়েছে, আদৌ কারোর কাছে কোনো সোর্স নেই। কেন আমি বলেছিলাম? কারণ গেজেট যেটা পাবলিশড হয়েছে সেখানে তোমরা দেখতে পারবে যে যে যা বলেছিল কোনোটাই বাস্তব ভিত্তির উপরে দাঁড়িয়ে নয়। সবাই সবার মতো করে একটা মন গড়া কথা, আগের মতো হবে, প্রিলিমিনারি হবে, এই রকম হবে, সেই রকম হবে, বিভিন্ন রকমের কথা। তাহলে বিশ্বাস আমরা কোনটাকে করব? যেটা অফিসিয়াল গেজেট আজকে পাবলিশড হয়েছে। আমি তোমাদের পুরো গেজেটে যেখানে যেখানে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, গেজেটে অনেক বড় গেজেট, সবটা আমাদের জানার দরকার নেই, যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের জানাবো। এখানে 9, 10, 11, 12 আর আপার প্রাইমারি এই তিনটে পোস্টের জন্য গেজেট পাবলিশড হয়েছে। কিভাবে পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, যোগ্যতা কি, কিভাবে পরীক্ষা হবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, নাম্বার কিভাবে যোগ হবে, সমস্তটা ইন ডিটেলে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাবো যে যারা ফ্রেশার তাদেরকে সম্ভাবনাটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে 9, 10 আর 11, 12 এর ক্ষেত্রে। কেন? সেখানে টিচিং যে এক্সপিরিয়েন্স সেখানে একটা নাম্বার যোগ করা হয়েছে। তাহলে এত কিছু না আমরা ভেবে গেজেটে যেটা আছে সেটা আমরা জানবো। কোনো ভাওতাবাজি খবর নয়, কোনো গোপন সূত্রে খবর নয়, একদম সরকারি সূত্র যেটা বলছে সেটা আমরা দেখবো। চলো দেখা যাক। প্রথমে গেজেটে আমরা দেখতে পাবো, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এত কিছু আমরা জানবো না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে গেজেটটা পাবলিশড হয়েছে, দেখো এটা আপার প্রাইমারি ক্লাস 9, 10, 11, 12 এই সেকশনের জন্য। এরপরে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, আবারও বলছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স মিনস assistant teachers for upper primary level of classes except work education and physical education classes 9, 10, 11, 12। তাহলে আপার প্রাইমারি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এখানে বাদ, 9, 10, 11, 12 এই কটার জন্য এখানে নোটিশ পাবলিশড হয়েছে। আর কি কি ইম্পর্টেন্ট আছে? এরপরে যে ভ্যাকান্সি যেগুলো হবে, দেখো এখানে লেখা আছে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন যেগুলো দেওয়া আছে, সেখানেই আমি তোমাদের ব্যাখ্যা করছি। ক্যাটাগরি, এই যেটা ই আছে, category in relation to vacancy reported means and includes its subject group wise, medium of instruction wise, gender wise, reservation wise category of vacancy reported। এটা আমরা সবাই জানি, আমাদের ক্যাটাগরি ওয়াইজ হয়, জেন্ডার ওয়াইজ হয়, মিডিয়াম ওয়াইজ হয়, যেমন যেটা বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, এইসব ক্যাটাগরি আমরা জানি, এগুলো আমরা ডিটেলে যাব না। এরপরে কিছু মানে ডিগ্রি আর মিনস গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যেগুলো আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা আমরা পরে যখন 9, 10, 11, 12 আপার প্রাইমারি দেখবো সেটাই আসবো। এই এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর কিছুই নয় এখানে। এবং ফাইনাল ভ্যাকান্সি যেটা হবে, ফাইনাল ভ্যাকান্সি মিনস এ ভ্যাকান্সি ইন দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার রিপোর্টেড বাই দ্য বোর্ড with the approval of the state government to the central commission before the date of publication of interview list for the purpose of recruitment under these rules। অর্থাৎ ইন্টারভিউর আগে আবার একটা ফাইনাল ভ্যাকান্সি হবে, যেটা হবে ভ্যাকান্সি দিচ্ছে সেটা মূলত টেন্টেটিভ থাকবে। এরপরে যেটা আছে, ইন্টারভিউ লিস্ট কিভাবে পাবলিশড হবে। ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি means in case of vacancies in the post of assistant teacher, a list of candidates prepared by the central commission to be called on merit for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score from written test or TET for upper primary and academic score in ratio of 1.6:1 of final vacancy। অর্থাৎ এখানে যেটা প্যানেল বা ইন্টারভিউ লিস্ট, সরি প্যানেল নয়, ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি হবে। এখানে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, তুমি লিখিত পরীক্ষায় যা নাম্বার পাবে সেটার ভিত্তিতে তোমার কি হবে, তোমার ইন্টারভিউ হবে, তোমার লেকচার ডেমনস্ট্রেশন হবে, ক্যাটাগরি ওয়াইজ হবে, এবং তুমি এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা আমরা পরে আসবো, কিভাবে তোমার প্যানেলটা তৈরি হবে। এখানে জাস্ট বেসিক গুলো দেওয়া হয়েছে, সেগুলো আমি বলে দিলাম। এরপরে মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ পাবলিশড হবে, যেটা আমরা সবাই জানি, যার বেশি নম্বর সে সেই রকম ভাবে থাকবে। প্যানেল মিনস এখানে প্যানেল নিয়ে যেহেতু কেস হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে। দেখো
Panel means a list of finally selected candidates for the appointment category wise strictly in accordance with the merit list equal to the number of final vacancies. অর্থাৎ ফাইনাল ভ্যাকান্সির ভিত্তিতে যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটাই একমাত্র ক্যাটাগরি ওয়াইজ সেটা স্ট্রিক্টলি ফলো করা হবে। যেমন র্যাঙ্ক জাম্প এইসব জাম্প হয়েছিল সেটাকে এড়ানোর জন্যই এই লাইনটা দিয়েছে হতে পারে। এরপরে কোয়ালিফিকেশন যেটা আমরা জানি, পরে আমরা দেখবো, এটা আর এখন বক্তব্য রাখার কিছু নেই। এরপরে ওয়েটিং লিস্ট, তোমরা জানো যে যারা মেরিট লিস্টের ফাইনাল ভ্যাকান্সির পর যারা পড়ে থাকবে 1.6:1 রেশিওতে তারা ওয়েটিং লিস্টে যাবে, এটা আর ব্যাখ্যা করার কিছু নেই। এরপরে আছে ইম্পর্টেন্ট নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশন, এজ অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কি কি পোস্টের জন্য হবে, পোস্টটা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য করা হয়েছে, স্কেল অফ পে, কিভাবে তোমরা স্যালারি পাবে, গভর্নমেন্ট যে রুলস আছে। কোয়ালিফিকেশন কি হবে, যেটা এজ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 20 ইয়ার্স মিনিমাম, 21 ইয়ার্স মিনিমাম, আর ম্যাক্সিমাম তোমার 40 ইয়ার্স, আর 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 2025 অনুযায়ী কিন্তু 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ধরতে হবে। এরপরে আপার লিমিট যেটা এজের রয়েছে সেটা হচ্ছে রিল্যাক্সেবল, যেটা রয়েছে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদের জন্য রয়েছে সেটা। ঠিক আছে, এরপর একটা ইম্পর্টেন্ট লাইন লিখে দিয়েছে, এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর দ্য রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10, 11, 12 comments pursuant to the direction contained in the judgment। আচ্ছা, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কিছু রয়েছে সেই অনুযায়ী তারা কিছু ফলো করবে, যেটা আমরা ফাইনাল যেটা নোটিশ পাবলিশ করবে এসএসসি সেখানে আমরা দেখতে পেয়ে যাব। কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন তোমাকে কি, নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে, যদি নাগরিক না হয় সে বসতে পারবে না। নো পারসন শ্যাল বি এলিজিবল ফর সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইফ হি ইজ কনভিক্টেড বাই এনি কোর্ট অর ল, অর্থাৎ কোর্ট বা ল যদি তাকে কনভিক্টেড করে দেয় সে কিন্তু পারবে না। এছাড়া কোর্টে যেগুলো টেন্টেড ছিল তারা হয়তো পারবে না, বা হয়তো নয় পারবে না। এরপরে আছে ডিউটিজ অফ দ্য সেন্ট্রাল কমিশন ইন রিগার্ড টু সিলেকশন, অর্থাৎ সিলেকশন করতে গিয়ে কমিশন বা এসএসসির কি কি ডিউটি থাকবে, সেটা হচ্ছে কি, টু ডিটারমাইন, ফ্রেম অ্যান্ড ফাইনালাইজ দ্য নেচার অ্যান্ড ম্যানার অফ সিলেকশন, অর্থাৎ কিভাবে সিলেকশন হবে এইসব এত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, এইসব ডিটেলস আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে ম্যানার অফ সিলেকশন, সিলেকশন শ্যাল বি মেড, ম্যানার মানে কিভাবে সিলেকশন হবে, ম্যানার অফ এই সিলেকশন শ্যাল বি মেড ক্যাটাগরি ওয়াইজ on the basis of merit in the manner as specified in part A of schedule 2, অর্থাৎ কিভাবে ক্যাটাগরি ওয়াইজ প্যানেল হবে এটা আমরা সবাই জানি, যার যেমন নাম্বার সেই অনুযায়ী প্যানেল হবে। এরপরে কি, ফার্স্টলি, এরপরে একটা গুরুত্বপূর্ণ লাইন দিয়েছে যেহেতু কোর্ট কেস আছে তো। এরপরে দেখো, ফার্স্টলি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন দিস শ্যাল বি টার্মড অ্যাজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি, অর্থাৎ এখন যে ভ্যাকান্সিটা দেওয়া হবে সেটা ইন্ডিকেটিভ, ফাইনালটা কিন্তু ইন্টারভিউ লিস্টের আগে। Finally, before the date of publication of the interview list, this shall be termed as final vacancy, অর্থাৎ ইন্টারভিউর আগে আর একটা দেওয়া হবে যেটা ফাইনাল ভ্যাকেন্সি বলে গণ্য করা হবে, which may increase or decrease in comparison to the indicative vacancy। গুরুত্বপূর্ণ লাইন, এখানে তোমাদের আর কেস করা যাবে না, যদি ভ্যাকেন্সি বাড়তেও পারে ভ্যাকেন্সি কমতেও পারে ইন্টারভিউ লিস্টের আগে, অর্থাৎ যদি তোমার ভ্যাকেন্সি কয়েকটা কমেও যায় তুমি আর কেস করতে পারলে না। ঠিক আছে, ভালো করে কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো দেখবে, এরপরে আমরা আরো ইম্পর্টেন্ট লাইন এখনো আসেনি। অ্যাপ্লিকেশন শ্যাল হ্যাভ টু বি সাবমিটেড উইথিন সাচ টাইম, এন্ড এটা কখন তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে সেটা, এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব একটা ইম্পর্টেন্ট নেই, তারপরেরটা আছে। এরপরে দেখা যাক আর ইম্পর্টেন্ট কি কি আছে, সবগুলো আমি মার্কিং করে রেখেছি। আফটার ইন্টারভিউ, খুব এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে, দেখো। After interview, the interview board shall forward a detailed report to the Central Commission, which shall, from the interview list, and on the basis of the report of the interview board, prepare and publish a merit list category wise, অর্থাৎ পাবলিশ করবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। The Central Commission shall also prepare and publish in their website a panel of candidates equal to the number of vacancies and category wise waiting list from the rest of the candidates from the merit list who have not been included, অর্থাৎ ওয়েট লিস্ট আর প্যানেল এটাও ইম্পর্টেন্ট খুব একটা নয়। দ্য সেন্ট্রাল কমিশন এট দ্য টাইম অফ পাবলিশিং মেরিট লিস্ট ইম্পর্টেন্ট নেই, প্রোভাইডেড দ্যাট, এটা ইম্পর্টেন্ট আছে। এটা ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেন দ্য সেম এগ্রিড, অর্থাৎ দুজনের নাম্বার যদি সমান হয়ে যায় তাহলে লিখিত পরীক্ষার নাম্বার দেখা হবে।
এরপরে যদি টায়ার হয়ে যায় তার একাডেমিক স্কোর এইসব দেখাবে, এটা আমাদের আপাতত জানার বিষয় নয়। এরপরে যেটা নিয়ে খুব ঝড় উঠেছে সেটা হচ্ছে এখানে আছে ভ্যালিডিটি অফ প্যানেল। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সেলিং। অর্থাৎ প্রথম যে তোমার ফার্স্ট কাউন্সেলিং এর ডেট পড়ছে সেইখান থেকে 1 বছর পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি থাকবে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে, the Central Commission may, however, with prior approval of the state government by written order, extend the validity of each panel for a maximum period of 6 months after the expiry of 1 year period. অর্থাৎ যদি স্কুল সার্ভিস কমিশন চায় যে আমার আরো 6 মাস দরকার, সেটা স্টেট গভর্নমেন্টকে লিখিত জানাবে। সেই অনুযায়ী 1 বছর হয়ে গেলেও প্যানেল নষ্ট হয়ে যাওয়ার বা প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার 1 বছর পরেও আরো 6 মাস এক্সটেন্ড করা যেতে পারে, এর বেশি নয়। ক্লিয়ার? এইটা নিয়ে তোলপাড় হয়েছিল, কারণ আমরা জানি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 2-3 বছর পরেও চাকরি হয়েছিল। এরপরে কাউন্সিলিং এন্ড রেকমেন্ডেশন খুব একটা নেই, প্যানেল যেমন হবে রিজিওনাল কমিশনকে দায়িত্ব দেওয়া হবে, রিজিওনাল কমিশন থেকে তোমাদের কাউন্সিলিং করে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, আমরা এখান থেকে স্কিপ করে যাব। দেয়ার শ্যাল বি নো কাউন্সিলিং, খুব ভাইটাল, দেয়ার শ্যাল বি নো কাউন্সিলিং আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। অর্থাৎ প্যানেল আর ওয়েটিং লিস্ট এটা যদি টাইম এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ 1 মাস, বড় জোর হলে 1 বছর 6 মাস, 1 বছর আর 1 বছর 6 মাস যদি আরো বাড়ানো হয়, এর পরে আর কাউন্সিলিং করা যাবে না, যেটা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল সুপ্রিম কোর্ট, বা যে জন্য প্যানেলটা বাতিল হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট যেমন ভাবে হবে এটা আমাদের এখনকার জানার বিষয় নয়। যেমন হয় আমরা জানি যে জয়েনিং কবে করতে হবে, সেটা আমরা জানি, একদিন লেটার দিলে পরের দিন আমরা জয়েন করে নেবো, কিন্তু 30 দিন এখানে টাইম দিয়েছে, ওটা আমাদের অতটা। এরপরে ক্যান্সেলেশন আর উইথড্রল অফ রেকমেন্ডেশন খুব একটা আমাদের জানার বিষয় নয়। প্রিজার্ভেশন অফ ওএমআর সিট, এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের প্যানেল বাতিল করার আরো একটা কারণ। আগেরটা একটা দেখেছিলাম ভ্যালিডিটি, আর একটা ওএমআর সিট। The OMR seat of the written examination shall be destroyed by the Central Commission after 2 years from the date of expiry of the panel. অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার 2 বছর পর নষ্ট করে দেওয়া যেতে পারে ওএমআর সিট। কিন্তু তারপরে গুরুত্বপূর্ণ, the scanned images of the OMR seat shall be preserved for 10 years from the date of expiry of the panel. তাহলে মিরর ইমেজ যেটা স্ক্যান করা হবে সেটা 10 বছর রাখা হবে। এইটা নেই বলেই আজকে কিন্তু পুরো 9, 10, 11, 12 গ্রুপ সিডি বাতিল হবে। ক্যারি ফরওয়ার্ড অফ ভ্যাকান্সিজ এখন আমাদের জানার বিষয় নয়। এরপরে আমরা ডাইরেক্ট চলে আসবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের সব থেকে বেশি জানার দরকার, এডুকেশন কোয়ালিফিকেশন, কিভাবে পরীক্ষা হবে সেইগুলো। প্রথমে আমরা দেখবো 9, 10। 9, 10 এর এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে দেখা যাক। আমরা জানি ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। এরপরে কি আছে, অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর সি মাস্ট পজেসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ক্লাস 11, এই 9, 10। অর্থাৎ 9, 10 এর জন্য যা যা দরকার, গ্র্যাজুয়েশন, বিএড, এগুলো তোমাকে থাকতে হবে এনসিটি এর নিয়ম অনুযায়ী। এরপরে কি, গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করতে হবে, কোথা থেকে কত, অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার graduation or post-graduation or its equivalent, and a Bachelor of Education from National Council for Teacher Education recognized institution। এটা from এ হবে, ভুল করেছে ছেড়ে দাও। তাহলে এখানে কিন্তু 50% গ্র্যাজুয়েটে বা পোস্ট গ্র্যাজুয়েটে পেতে হবে। এবং এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে বা বিশেষ করে আমাদের রাজ্যে অনার্সের যে গুরুত্ব সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এরপরে আরেকটা 4 ইয়ার ডিগ্রি অফ বিএড, বিএ, ইএড, বিএসসি, বিএড, এগুলো যারা করে রেখেছে তাদের জন্য এটা হয়ে যাবে। এরপরে কি, এরপরে যেটা আছে, ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10 ইন এনি গভর্নমেন্ট এডেড। অর্থাৎ তুমি যে মিডিয়াম নেবে, তুমি যদি বাংলা মিডিয়াম হও বাংলা মিডিয়াম স্কুলে, হিন্দি মিডিয়াম, নেপালি, যার যেটা মিডিয়াম, এটা আমাদের যার যেটা মিডিয়াম সেই অনুযায়ী চয়েস করবে। এখানে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, ভালো করে এই পয়েন্টটাকে নোট ডাউন করবে। A candidate applying for a subject must have passed at least the graduation level examination with a minimum of 300 full marks in the relevant or concerned subject, or postgraduate examination in the concerned or relevant subject। অর্থাৎ যে সাবজেক্টের জন্য তুমি 9, 10 এ পরীক্ষা দেবে সেটা তোমাকে অনার্সে 300 নাম্বার বা গ্র্যাজুয়েটে 300 নাম্বার পড়তে হবে, বা পোস্ট গ্র্যাজুয়েটে 300 নাম্বার পড়তেই হবে। আগের বারে যারা 50 নাম্বার বাংলা ইংলিশ পেয়ে আপার প্রাইমারিতে করেছিল তারাও কিন্তু পারবে না, পরে আমরা দেখব।
অর্থাৎ 300 নাম্বার পড়তেই হবে আমাদের। এরপরে যেটা এজ আমরা বলে দিয়েছিলাম মিনিমাম 21, ম্যাক্সিমাম 40, আর এসসি এসটি ওবিসিদের জন্য যে রিল্যাক্সেশন থাকে সেটা, আর সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। এরপরে সার্টিফিকেট ইস্যু করতে হবে। এরপর আর একটা আছে যারা এসসি এসটি তে আছে তাদের কি করতে হবে, তাদের হচ্ছে রিল্যাক্সেশন পাবে, এজে রিল্যাক্সেশন পাবে, ফিজে পাবে, আর কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ এখানে ওই যে 50 আছে ওটা হয়তো 45ও করতে পারে, বা সেটাই হবে, সেটা এখনো ডিটেলস আসবে, কিন্তু 45 হবে যারা এসসি এসটি ওবিসি, ঠিক আছে। এরপরে 11 12 একই রকম থাকছে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হচ্ছে, তারপরে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হলো, তারপরে ওই এডুকেশন কোয়ালিফিকেশন যা যা দরকার সেগুলো থাকতে হবে, বিএড আর পোস্ট গ্রাজুয়েশন, আর পোস্ট গ্রাজুয়েটে 50%, ব্যাচেলর অফ এডুকেশন, তারপরে যারা পোস্ট গ্রাজুয়েট আর 50% ইকুইভ্যালেন্ট, যেটা বিএ ইএড বিএসসি ইএড যেগুলো তোমরা করেছো ওটা। এরপর তুমি যে মিডিয়াম দেবে, বাংলা, ইংলিশ, হিন্দি, ওড়িয়া, সাঁওতালি, সেটা। এরপরে সেটা আর একটা গুরুত্বপূর্ণ কি, a candidate applying for a subject must have passed at least the post graduation level examination in relevant or concerned subject। অর্থাৎ তুমি যে সাবজেক্টের জন্য 11 12 দেবে, পোস্ট গ্রাজুয়েট তোমাকে সেই সাবজেক্ট নিয়েই পড়তে হবে। এরপরে যে এজ রয়েছে সেটা এখানকার জন্য প্রায় সেম, তাই সেখানে আমরা যাচ্ছি না। ওই 21 আর 40 ওই একই বিষয় যেটা 9 10 আমরা বলেছিলাম। এরপরে যেটা রিল্যাক্সেশন নাম্বার টাম্বার সব ওই একই রকমই রয়েছে, ঠিক আছে। এজ, ফিজ, কোয়ালিফাইং মার্কস ওটা অর্থাৎ 50 আর 45 হয়ে যাবে ক্যাটাগরির জন্য, ঠিক আছে। আপার প্রাইমারিটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা কিন্তু যাব, আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে কিন্তু আমাদের। এরপরে আছে আপার প্রাইমারি। আপার প্রাইমারিতে কি হবে, আপার প্রাইমারিতে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে। সিটিজেন হতে হবে, এরপরে আপার প্রাইমারি অন অর বিফোর দ্য ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি মাস্ট পজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ বিএড আর ওইটা হতে হবে, এবং পার্সিং হলেও এখানে দিতে পারবে এনসিটি নিয়ম অনুযায়ী। পার্সিং যারা মানে পড়ছো, ভর্তি হয়েছে এরকম। এবার তোমাকে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমাকে টেট পাস করতেই হবে, টেট পাস না করে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এরপরে আরো ইম্পর্টেন্ট আছে, টেট পাস করলে শুধু হবে না, টেটেরও নাম্বার যোগ হবে, সাথে এর সাথে একটা সাবজেক্টের পরীক্ষা হবে, তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে। এছাড়া ওই বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু যেটা ছিল সেটা একই মিডিয়ামের জন্য। এখানে একটা গ্যাঁড়াকল করে দিয়েছে, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ এ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন রেলিভেন্ট অর কনসার্ন সাবজেক্ট। অর্থাৎ তুমি যে সাবজেক্ট নেবে, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, সেটা কিন্তু অনার্সে 300 নাম্বার পড়তেই হবে। আগের বারে অনেকে বাংলাতে 50, ইংরেজিতে এই বাংলাতে 50, ইংরেজিতে 50 করে কিন্তু চাকরি পেয়েছে, যেটা এইবারে আর সম্ভব নয়, ঠিক আছে। এরপরে এজ ওগুলো যা থাকছে সব এক, সেটা আর ব্যাখ্যা করছি না। ফিজ মানে নাম্বারের রিল্যাক্সেশন যা আছে সব এক আগের মতো। এরপরে আসা যাক সব থেকে ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট পরীক্ষা পদ্ধতি। প্রথমে আমরা দেখবো 9 10 রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড, অর্থাৎ টিক মারা গোল করা। 60 নাম্বারের পরীক্ষা হবে। 60টা কোয়েশ্চেন থাকবে না 30টা কোয়েশ্চেন থাকবে, সেটা কিন্তু এখনো বলেনি। যখন নোটিশ দেবে কালকে বা পরশু আমি আবার জানিয়ে দেবো। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক কমিয়ে দিয়েছে, মাত্র 10 নাম্বার, এবং সেটা শুধু গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড সব বাদ। 60% পেলে 10 নাম্বার, 60%-এর উপরে পেলে 60 থেকে, অর্থাৎ 50 থেকে 60%-এর নিচে পেলে 8 নাম্বার, 50-এর নিচে পেলে 6 নাম্বার, অর্থাৎ যারা এসটি এসটি ওবিসি 45% পেয়ে পাবে। অর্থাৎ 60%-এর উপরে পেলে ফুল মার্কস 10, 50 থেকে 60-র মধ্যে পেলে, অর্থাৎ 60-র নিচে, 50 থেকে 59 ধরবো আমরা, বা 59.99 এগুলো 60-এর নিচে সেটা 8, আর বাকিটা তার নিচে 50-এর নিচে হলে 6। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে 10 নম্বর। অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স তারা 10 নম্বর প্লাস নিয়ে শুরু করবে, যারা ফ্রেশার্স তারা অলরেডি -10 থেকে শুরু করবে। এইটাই হচ্ছে এই নোটিফিকেশনের সব থেকে টাফ, সব থেকে নির্মম জিনিস, যেটা যাদের চাকরি গেল তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই করা হয়েছে। এবং এখানে তুমি কোনো কিছুই কেস করতে পারবে না, কারণ এখানে কি বলা হয়েছে, যারা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটা কখনোই বলেনি যে যাদের চাকরি চলে গেছে তারা শুধু 10 নম্বর পাবে। যারা যারা টিচার ছিল, এতদিন চাকরি করেছে, তারাই পাবে। এখানে তুমি কেসও করতে পারবে না, দারুণভাবে এটা করেছে।
এরপরে কি, at the secondary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as permanent or on contractual basis. কি দারুণ লাইনটা দিয়েছে দেখো, অর্থাৎ তুমি যদি পার্মানেন্ট পোস্টে চাকরি করে থাকো প্রত্যেক বছরের জন্য 2 নম্বর, অর্থাৎ যারা 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত চাকরি করেছে, যদি আমরা ধরি 9 ইন্টু 2 তার মানে 18, অর্থাৎ তারা সবাই 10-এ 10। কন্ট্রাকচুয়াল বেসিস যারা প্যারা টিচার মোটামুটি রয়েছে তারাও 10 পাবে, অর্থাৎ যারা ফ্রেশার তোমরা অলরেডি 10 নম্বর পিছন থেকে শুরু করবে। মন ভাঙার কোনো কারণ নেই, যারা এখন টিচার তাদের পড়ার মানসিকতা নেই, তোমরা কিন্তু এই নাম্বারটা কভার আপ করতে পারো, মন ভাঙবে না। এত বড় সুযোগ এসছে, যারা ফ্রেশার পরীক্ষা দেবে, ঠিক আছে। আর ইন্টারভিউ বোর্ডে যাওয়াটা কম্পালসারি, তুমি অনেক নাম্বার পেয়েছো ইন্টারভিউ বোর্ডে গেলে না তোমার চাকরি হবে। 11-12 এর ক্ষেত্রেও সেই একই রকম নিয়ম, 60 নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বর, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটে নাম্বারের বিভাজন 60, 60-এর নিচে, 50-এর নিচে, ওই একই নাম্বার। এখানেও টিচিং এক্সপিরিয়েন্স 10, ওই একই, 2 মার্কস ফর ইচ ইয়ার, অর্থাৎ যারা 2016 থেকে 2025 পর্যন্ত চাকরি করেছে তারা তো সব 5 বছরের বেশি করেছে, 5 ইন্টু 2 আমরা যদি ধরে নিই তারা সবাই 10 পাবে, ঠিক আছে। আর এখানে লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ আচ্ছা এখানে লেকচার ডেমনস্ট্রেশন 9-10-এ কি ছিল না, ছিল, অর্থাৎ এটা বলা হয়নি, সরি স্কিপ করে গেছি। ইন্টারভিউতে 10, লেকচার ডেমনস্ট্রেশনে 10, অর্থাৎ টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউতে 20, খুবই ভাইটাল। এখানে কিন্তু একটু সিম্প্যাথেটিক্যালি রাজ্য সরকার যদি খেলে, ওই 22,000কে কিন্তু নাম্বার দিয়ে দিয়ে তোমাদের বাঁশ করে দিতে পারে, সেটা এখনই আমরা ধরে নেব না যে এরকম হবে, কিন্তু এই যে জিনিসটা করেছে, এত ভালো করেছে, সাজিয়েছে, ওই 22,000কে আমার মনে হয় সুবিধা পাবেই, এটা আমার মত, সুবিধা পাবে, একটু হলেও পাবে। বাকিটা 11-12-এ ওই 10 নম্বরের ইন্টারভিউ আর 10 নম্বরের লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ টোটাল ইন্টারভিউ ওই একই রকম 20, তাহলে 20 আর 30 খুব টাফ বিষয়। এরপরে আপার প্রাইমারিটা কিন্তু 9-10-এর থেকেও একটু ক্রিটিক্যাল, কারণ এখানে টেট আর সাবজেক্ট দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি টেটে কম স্কোর করেছো তাহলে কিন্তু তোমার চাকরি হওয়া টাফ। কিরকম বলছে দেখা যাক, সিলেকশন প্রসেস কি হবে। অফ ক্লাসেস আপার প্রাইমারি অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড অন একাডেমিকের, টেটের নাম্বার আর ইন্টারভিউ নাম্বার, ওরাল ইন্টারভিউ নাম্বার, লেকচার ডেমনস্ট্রেশন, টিচিং এক্সপিরিয়েন্স, সবকিছুই থাকছে। কি থাকছে, একাডেমিক্স করে 10, গ্রাজুয়েশনের উপর ভিত্তি করে ওই 60, 60-এর নিচে, 50-এর নিচে, যা ছিল তাই। টেট ওয়েটেজ, অর্থাৎ 150 নম্বরের টেট হবে, তার উপরে তুমি ফুল মার্কস যদি 150-এ 50 পাও তাহলে তুমি 40 পাবে। এরপরে যেরকম তোমার নাম্বার কমতে থাকবে সেই অনুযায়ী ওয়েটেজ হতে থাকবে, 40 থেকে কমতে কমতে থাকবে। অর্থাৎ এই যে টেট আপার প্রাইমারি পাস করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, তোমাকে টেটে 120+ টার্গেট নিয়ে এগোতেই হবে, তাছাড়া তুমি কোনোদিনই আপার প্রাইমারিতে আর চাকরি পাবে না, এটা কনফার্ম। কারণ এখানে টেটের ওয়েটেজের গুরুত্ব বিশাল। রিটেন এক্সামিনেশন মাত্র কিন্তু 25 নাম্বারের করেছে, অর্থাৎ টেটের গুরুত্ব কিন্তু এখানে ভেরি ভেরি ভাইটাল। এখানে আবার কি করেছে, ওরাল ইন্টারভিউ 15, ডেমনস্ট্রেশন 5, অর্থাৎ এখানেও কিন্তু সেই টোটাল 20। আর ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতেই হবে, তবেই তুমি এই 15 আর 5 মিলিয়ে তোমার নাম্বার হবে। এখানে টিচিং এক্সপিরিয়েন্সকে কম দেওয়া হয়েছে 5 নম্বর, আর 1 বছরের জন্য 1 নাম্বার। যারা ওখানে 5 বছর চাকরি করেছে তারা আবারও এখানে 5+ পেল। কিন্তু এখানে এইটাকে তুমি খুব ইজিলি কিন্তু ট্যাকেল করতে পারবে টেটে যদি তুমি ভালো স্কোর করে রাখো। তাহলে আপার প্রাইমারিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভেবেছিলাম যে টেটটাকে হয়তো, অনেক ইউটিউবার বলছিল না যে টেটটা হয়তো শুধু পাস করলেই হবে, কিন্তু আমরা এখানে সেন্ট্রাল টেটের মতো দেখছি না, অর্থাৎ টেটে তোমাকে ভালো নাম্বার পেতেই হবে, না হলে তুমি জীবনেও আপার প্রাইমারিতে চাকরি পাবে না, এটা ধরে রেখে দাও। তাহলে এটাই ছিল আমাদের ব্যাপার। এরপরে ইন্টারভিউ কিভাবে হবে, এবার কাউন্সিলিং কিভাবে হবে সেই সব এখানে বলে দিয়েছে, সেই সব আমাদের আপাতত জানার বিষয় নয়। এবার কেউ যদি জয়েন্ট স্কুলে না করে, সেখানে বলা হয়েছে, এইসব বলা হয়েছে, তাহলে এগুলো আপাতত আমাদের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয়। তাহলে আমাদের
ইম্পর্টেন্ট বিষয় কি দাঁড়ালো, 9, 10, 11, 12 আর আপার প্রাইমারি 9, 10, 60 নম্বরের পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ 10 ক্লিয়ার। আর যেগুলো রয়েছে একবার দেখিয়ে দিই, লাস্ট কি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। তাহলে 9, 10-এ রিটেন এক্সামিনেশন 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, 70, ইন্টারভিউ 20, 90, আর টিচিং এক্সপিরিয়েন্স কত, 10, তাই তো? টিচিং এক্সপিরিয়েন্স 10, তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা দাঁড়াবে। ক্লিয়ার? তাহলে দেখো, ওএমআর বেসড 60 নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10, 70, টিচিং এক্সপিরিয়েন্স 10, 80, ইন্টারভিউ 20, কি দাঁড়ালো, 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি টিচিং এ 10 প্লাস ইন্টারভিউতে 20। এখানে তো যারা চাকরি গেছে 10-এ 10, কেউ আটকাতে পারলো না। এই 20-তে সরকার সিম্প্যাথেটিক্যালি ওদের সাথে খেলতে পারে বলে আমার ধারণা। বাকিটা যেটা হবে সেটা, কিন্তু তোমরা যারা ফ্রেশার, তোমাদের কাছে সব থেকে বেশি অপরচুনিটি আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আপার প্রাইমারি। কেন আপার প্রাইমারি? কারণ এখানে 30 নাম্বার ওদের হাতে রয়েছে। 30 নম্বর আগিয়ে শুরু করছে, যেখানে টিচিং এক্সপিরিয়েন্সে আর ওখানে ওরা কেউ খুব একটা আপার প্রাইমারিতে দেবে না পরীক্ষা, ওরা ওই 9, 10 আর 11, 12-এই থাকবে। আর আপার প্রাইমারিতে এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টারভিউ আর লেকচারে 20 থাকছেই, আর টিচিং এর এক্সপিরিয়েন্সে 5। এখানে আমরা অন্তত 5 নম্বর ওরা এগিয়ে শুরু করতে পারছে। কিন্তু ওরা যেহেতু, যারা বিশেষ করে 9, 10, 11, তারা কিন্তু এই আপার প্রাইমারিতে এসে এই যেখানে টেটের বিষয়টা আছে, ওরা অতটা পড়াশোনা করতে চাইবেন না। তাই তোমাদের কিন্তু গেম চেঞ্জার যেটা হবে সেটা আপার প্রাইমারি, যারা ফ্রেশার। আমি ফ্রেশারদের বলবো তোমরা আপার প্রাইমারিকে বেশি টার্গেট করো, কারণ ওখানে একটু টাফ, একটু বলবো না, যদি আমি সত্যি বলতে চাই অনেকটা টাফ। আপার প্রাইমারিটাকে টার্গেট করা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। এরপরে তোমরা ডিসিশন নাও, তোমাদের কি ভালো লাগছে, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আমার যেটা মনে হলো সেটা আমি জানালাম। তাহলে এই ছিল গেজেট, এর বাইরে কিছু নেই। যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আমি আবার জানিয়ে দেবো। এরপরে আরো যদি কিছু মনে হয় ইম্পর্টেন্ট ভিডিও করার, তাহলে আমি আস্তে আস্তে কাল পরশু আরো করতে থাকবো, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও একদম অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।